হাসিনা ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি সসম্মানে মাথা উঁচু করে ঢাকা এয়ারপোর্টে গিয়ে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এই কথাটি কে বলেছিলেন মনে আছে আপনাদের? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথাটি বলেছিলেন। তিনি কট্টরপন্থী একজন হাসিনা সমর্থক এবং তখন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন না যখন এই কথাগুলো তিনি বলেছিলেন গণমাধ্যমকে। তো আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে দেখলাম ভারত বাংলাদেশের সীমান্তে তার কাটার বেড়া দেয়া হচ্ছে, যেটা শুভেন্দু অধিকারীর প্রথম বৈঠকেই তিনি এই আইনটি চালু করলেন এবং বিএসএফদের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা করে দিলেন চিকেন স্নেকে। এখন কথাগুলো এই কারণে বললাম যে বর্তমান সময়ে ভারত বাংলাদেশের বর্ডারে ভিড় জমাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি নাগরিকরা, যারা অবৈধভাবে ভারতে গিয়ে এতদিন যাবৎ 10, 15, 20 বছর যাবৎ বসবাস করছিলেন। স্বয়ং বিবিসি তার একটি প্রতিবেদনে এই খবরটি দেখলাম, তারপরে আপনাদের সামনে ভিডিও করতে বসলাম। তো বিবিসিতে দেখা গেল সেই সকল নাগরিকরা, তাদের কাছে বাংলাদেশের নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড এগুলো আছে। তারা ভারতে মূলত অবৈধভাবে গিয়ে সেখানে ঘর সংসার বলেন বা তাদের জীবনযাত্রা সেখানে পরিচালিত করছিলেন। কিন্তু এখন বাংলাদেশে এই যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে দেখা গেল ভারত বাংলাদেশের বর্ডারের যতগুলো আসন, সবগুলো আসনে বিজয় লাভ করেছে জামাত ইসলাম, যারা কট্টরভাবে ভারত বিদ্বেষী। 5ই আগস্টের পর থেকে একের পরে এক ভারত বিদ্বেষিতা আমরা বাংলাদেশে দেখেছি। দিল্লি না ঢাকা, নরেন্দ্র মোদীর ছবিতে জুতা পেটা করা হয়েছে এবং ভারতীয় পণ্য বয়কটের নামে বিভিন্ন রকমের আন্দোলন, অবরোধ আমরা 5ই আগস্টের পরে দেখেছি। অপরদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও ভারতে আশ্রয় নিয়ে আছেন সেই 5ই আগস্টের পর থেকে, যার ফলে ভারত বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ যে অবনতি সেটি আমরা দেখেছি। এখন পর্যন্ত সেই অবনতি রয়েই গেছে। এখন পর্যন্ত আমরা ভারত বাংলাদেশের সম্পর্কের কোনো রকমের কোনো উন্নয়ন দেখিনি। ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, বর্ডার বন্ধ করে দিয়েছে, সকল প্রকারের অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দিয়েছে, আরো কত কি। তো ভারত এই যে বাংলাদেশের সাথে শত্রুতা করলো, এর প্রধান কারণ হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম যেভাবে বাংলাদেশে বসে ভারত বিদ্বেষিতা করেছে, যার ফলে ভারতীয় যে মুসলিম সম্প্রদায় আছে তাদের উপরে একটা আলট্রা প্রেসার সৃষ্টি হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের নূতন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে। এবং তিনি বাংলাদেশি যত অবৈধ নাগরিক আছে, যাদের ভারতে নাগরিকত্ব নেই, তাদেরকে বাংলাদেশে রিটার্ন পাঠাচ্ছেন। বাংলাদেশের এই ভঙ্গুর অর্থনীতিতে লাখ লাখ রোহিঙ্গা এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে যদি ভারত থেকে আরো 2, 4, 5 লাখ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশে রিটার্ন করে, তাহলে বাংলাদেশের যে সরকার আছে কিভাবে এটাকে ট্যাকেল দিবে? এবং এটি নিয়ে স্বয়ং বিবিসি পর্যন্ত রিপোর্ট করেছে। তো আজকের এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মন্তব্য। বলছিলাম দর্শক, ভারত বাংলাদেশের বর্ডারে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশিরা এসে ভিড় করছে। তাদেরকে ভারত সরকার এখন তাড়িয়ে দিচ্ছে এবং তারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য ভারত বাংলাদেশের বর্ডারে অবস্থান করছেন। স্বয়ং বিবিসি এই বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছেন। ভারত বাংলাদেশের শত্রুতা বা সম্পর্কের অবনতি কখন থেকে শুরু হয়েছিল, আপনাকে এই বিষয় সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম ফিরে যেতে হবে সেই 2024 সালের 5ই আগস্টে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে ভারতীয়দের নিয়ে যেই ধরনের নিন্দা, হাসি, তামসা, গালিগালাজ আমরা দেখেছি এই বাংলাদেশে, এবং স্লোগান দেয়া হচ্ছিল দিল্লি না ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে
জুতা পেটা করা হয়েছিল। ইভেন নরেন্দ্র মোদীর আকৃতির মূর্তি তৈরি করে সেটাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল এবং একের পরে এক বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এটা আমরা জানি, দেখেছি এবং এই সকল বিষয়গুলো এখনো সোশ্যাল মিডিয়ায় আছে। তো এই সকল বিষয়গুলোর ফলে ভারত বাংলাদেশের যে শত্রুতা সৃষ্টি হলো, সম্পর্কের যে অবনতি সৃষ্টি হলো, সেখান থেকে এই বিষয়ের উৎপত্তি হলো। ভারত বিদ্বেষিতা নিয়ে তখন চরম হুঙ্কার দিয়েছিলেন পশ্চিমবঙ্গের নূতন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টি আরো জলঘোলা পরিবেশ সৃষ্টি হয়েছে যখন বাংলাদেশের নির্বাচন শেষে জামাত ইসলাম ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজয় লাভ করলো। সবগুলো সীমান্তবর্তী এলাকায় জামাত ইসলামের এই যে বিজয়, এটাকে ভারত ভালোভাবে নেয়নি। কারণ এই জামাত ইসলাম ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে চেয়েছে, ভারতকে হুমকি দিয়েছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ভারতের পিএম মোদির গালে জুতা পেটা করেছে তার ছবিতে এবং তার পুষ্পস্তলিকা জ্বালিয়ে দিয়েছে। এই সকল বিষয়গুলো আজকের বাংলাদেশের এই পরিণতির মূল কারণ। এজন্যই ভারত বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের উপরে বিশ্বাস করতে পারছে না। যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের সেভেন সিস্টার্স নিরাপদ থাকবে, তাদের সীমান্ত নিরাপদ থাকবে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যে সকল লোকজন আছে তারা নিরাপত্তা পাবে। এই যে তিনটি বিষয়, এই তিনটি বিষয় আওয়ামী লীগ ভারতকে মানে তাদের চাহিদা মতন দিতে পারে, এটি হচ্ছে মূল বিষয়, যার ফলে ভারত আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে রেখেছে বাংলাদেশের সাথে সর্বোচ্চ শত্রুতা করেও সকল ধরনের ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে। এতে কি ভারতের অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে না? অবশ্যই ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিগুলোর কি কারণ? সেই ক্ষতিগুলোর কারণ এখানেই যে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো নিরাপদ থাকবে, সেভেন সিস্টার্স নিরাপদ থাকবে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তারা নিরাপদ থাকবে। এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে ভারত আওয়ামী লীগকে সমর্থন করে এবং আওয়ামী লীগের জন্য ভারত বাংলাদেশের সাথে সর্বোচ্চ পরিমাণে শত্রুতা করতেও পারে। তো ভারত থেকে যেই সকল নাগরিক এখন ভারত বাংলাদেশের বর্ডারে আছে তাদের নিয়ে বিবিসি যে প্রতিবেদন করেছে সেখানে দেখা গেছে সেই সকল নাগরিকদের হয় জন্ম নিবন্ধন আছে, না হলে ভোটার আইডি কার্ড আছে, অথবা তারা যে বাংলাদেশের নাগরিক সেই বিষয়ে তাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে, প্রমাণ আছে। এজন্য তারা ভারত বাংলাদেশের বর্ডারে অবস্থান করছে। তাদের ভারত থেকে এখন বর্তমান সময় ভারতীয় প্রশাসন তাড়িয়ে দিচ্ছে, এটা হলো মূল কথা। তো এতদিন যাবৎ 15-20 বছর বা 30 বছর 50 বছর যাবৎ যারা ভারতে বসবাস করতেছিল তখন ভারত সরকারের কিছু হলো না, আর এখন হঠাৎ করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। কি এই সব তার কারণ? দেখুন 5ই আগস্টের পর থেকে ভারত সরকার বাংলাদেশের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। ভারত সরকার নতুন করে তাদের নাগরিকত্বের তালিকা করেছেন। সেখানে ভারতীয় নাগরিকদের ভোটার কার্ডের সাথে আধার কার্ড, আধার কার্ডের সাথে রেশন কার্ড, রেশন কার্ডের সাথে ব্যাংক কার্ড, প্রত্যেকটা নাগরিকের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট একটার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে। ইভেন তাদের আই স্ক্যান করে নিয়েছে। আপনি কোথাও ভারতে গিয়ে ঘোরাফেরা করবেন, আপনার অলরেডি আই স্ক্যান হয়ে যাবে এবং অটোমেটিক্যালি কম্পিউটার আপনাকে বলবে বাংলাদেশের এই ভারতের নাগরিক না। এইভাবে তারা পদক্ষেপ নিয়েছে। এখন বাইদি ভাই এইভাবে যে সকল অবৈধ বাংলাদেশি ভারতে আছে তারা ধরা খেয়ে গেছে। এখন ভারত সরকার তাদেরকে বিতাড়িত করছে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বর্ডারে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছেন। এখন বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করবেন, উপযুক্ত তথ্য প্রমাণ অনুসারে তারা বাংলাদেশে আসবে। তো এতে বাংলাদেশের কি উপকার হলো? এই যে ভারত বিদ্বেষিতা, সমস্ত ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের জামাত ইসলামের মতন একটি রাজাকারী সংগঠন তারা যে বিজয় লাভ করলো, এটা কি পরিকল্পনা বা কিছু? ভারত কি বোকা যে তারা কিছু বোঝে না? আপনারা যা করবেন সেটা কি তারা মেনে নেবে? এতটাও বোকা? যেরকমটা বোকা ভেবেছিলেন আসলে ততটা বোকা না। সেই সব কিছুর প্রতিদান তারা দিচ্ছে। বিশেষ করে যেরকমের বাংলাদেশের জামাত ইসলাম একটি কট্টরপন্থী ধর্মীয় দল, সেরকমের
বিজিবি ও ভারতবর্ষের একটি কট্টরপন্থী ধর্মীয় দল। দেখুন শুভেন্দু অধিকারী তার ক্ষমতায় আসার পরে যেইভাবে পশ্চিমবঙ্গের মসজিদ ভাঙচুর হয়েছে, গরুর মাংসের দোকান ভাঙচুর হয়েছে, কুরবানি দিতে দেয়া হয়নি, হ্যাঁ, তারপর মাদ্রাসায় গান গাইতে হবে, কত কি ভারতীয় মুসলিমরা যেই পরিমাণে অত্যাচারিত হয়েছে তার মূল কারণ কিন্তু এই বাংলাদেশি মুসলিমরা। তারা ভারত বিদ্বেষিতা করেছে, তারা সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের উপরে বাংলাদেশে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার করেছে, তার প্রতিফলন তারা এখন দিচ্ছে। তারা এখন অবৈধ বাংলাদেশি মুসলিম নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছেন। অবশ্য আপনি দেখবেন অবৈধভাবে অনেক হিন্দু নাগরিকও ভারতে আছে, তাদেরকে ফেরত পাঠাবে না। তো এতে বাংলাদেশের অর্থনীতির উপরে যে বড় একটি প্রভাব পড়তে চলেছে। রোহিঙ্গারা বাংলাদেশে আছে, জাতিসংঘ থেকে অনুদান পাচ্ছেন, এই দেশ অনুদান দিচ্ছে, ওই দেশ অনুদান দিচ্ছে। এই অবৈধ অনুপ্রবেশকারী এখানে যদি 2, 3, 4, 5 লাখ লোক বাংলাদেশে আবার আসে, কেউ অনুদান দেবে না। এটা বাংলাদেশ সরকারের উপরে, মাথার উপরে এরা এসে বসবে। এমনি এই বাংলাদেশ 2024-এর 5ই আগস্টের পরে অর্থনীতিতে ভঙ্গুর হয়ে গেছে। যতটুকু ছিল ডক্টর ইউনূস এবং তার যে চামচা মুরিদ যারাই আছেন, হাসনাত আব্দুল্লাহ, তারপর নাহিদ ইসলাম, তারপরে আসিফ মাহমুদ, তারপরে এই যে আসিফ নজরুল, রিজওয়ানা, তাহিদ হাসান, মাহফুজ আলম, এদের মতন কিছু লোক তারা মানে রাস্তার ফকির থেকে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এইভাবে এই অর্থনীতিটাকে তারা গ্রাস করে নিয়েছে। বিশেষ করে ডক্টর ইউনূসের মতন একজন অর্থনীতিবিদ, তিনি যদি বাংলাদেশের ক্ষমতায় থাকেন তাহলে তার নিজের অর্থনীতিটা দেখবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন যখন হাসিনা ফিরে আসার মানে সুর চরম লেভেলে পৌঁছে গেছে, তখন হঠাৎ করে পালিয়ে গেলেন এই যে জানোয়ার কুলাঙ্গার ইউনূস। তো যাই হোক দর্শক, এই অবৈধ অনুপ্রবেশকারীরা এখন ভারত বাংলাদেশে বর্ডারে অবস্থান করছেন, আর অল্প দিনের ভিতরে হয়তো 5, 7, 10 দিনের ভিতরে বাংলাদেশে প্রবেশ করবেন। এটা টোটালি একটা বাংলাদেশ সরকারের মাথার বোঝা হিসাবে বাংলাদেশে আসতেছে এবং এতে বাংলাদেশের অর্থনীতি একদম দেউলিয়া হওয়ার পথে। তো যাই হোক, যা কিছু হোক, সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।